স্বাগত সবাইকে। শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। সাথে আছি ইশরাত জাহান। প্রতিদিন বিকেল 4:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশের সংকট সম্ভাবনার কথা জানাবার। কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে। তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা, আশা নিরাশার কথা। এই বছরও তীব্র তাপপ্রবাহের কবলে পড়বে দেশ। কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে অতি তীব্র তাপপ্রবাহের আশঙ্কা করা হচ্ছে। বৃষ্টি হলেও অক্টোবর পর্যন্ত গরমের তীব্রতা থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এখন বর্ষাকালে বৃষ্টিপাতের ধরনে এসেছে পরিবর্তন। কখনো অল্প সময়ে অতিরিক্ত পরিমাণ বৃষ্টি হচ্ছে, আবার কখনো অনাবৃষ্টির কারণে দেখা দিচ্ছে খরা। এর পরিপ্রেক্ষিতে অক্টোবর পর্যন্ত গরমের তীব্রতা স্থায়ী হতে পারে। এই বছর উত্তরাঞ্চলের রাজশাহী, ঈশ্বরদী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর আর দক্ষিণাঞ্চলের কুষ্টিয়া, যশোর ও চুয়াডাঙ্গা সহ কয়েকটি জেলার বেশ কিছু এলাকায় তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে। কিছু জেলার এলাকায় 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অতিক্রমও করতে পারে। এরই মধ্যে দেশের উত্তরাঞ্চলের অনেক এলাকায় শুকিয়ে গেছে খাল, বিল ও জলাশয়। ফলে জীববৈচিত্র্যের পাশাপাশি প্রকৃতির ওপরে এর বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী 10 বছরে বর্ষাকালে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে গড়ে 0.5 ডিগ্রি সেলসিয়াস করে। দেশে তাপমাত্রা বৃদ্ধির এই হার সবচেয়ে বেশি রাজশাহী ও সিলেট বিভাগে। তাপমাত্রা বৃদ্ধির এই হার সবচেয়ে কম রংপুর বিভাগে। এসব নিয়ে মানচিত্রের আজকের আলোচনা। আজকের বিষয় পূর্বাভাস, তীব্র তাপদাহের কবলে দেশ। এসব নিয়ে আলোচনায় আমাদের সাথে যুক্ত আছেন চুয়াডাঙ্গা থেকে চুয়াডাঙ্গা সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ফারুক হোসেন এবং রাজশাহী থেকে রাজশাহী শ্যামপুরের আবহাওয়া পর্যবেক্ষণাগার সহকারী মোহাম্মদ তারেক আজিজ। আপনাদের দুজনকেই মানচিত্রে স্বাগত জানাচ্ছি। প্রথমে আমি চুয়াডাঙ্গায় যেতে চাই। মোহাম্মদ ফারুক হোসেন, আপনি নিশ্চয়ই আমার কথা শুনতে পাচ্ছেন। গেল বছরও আমরা প্রচণ্ড তাপদাহের কবলে পড়েছিলাম। এই বছরও পূর্বাভাস আছে, ইতিমধ্যে আমরা টেরও পাচ্ছি যে প্রচণ্ড গরম পড়া শুরু হয়ে গেছে। চুয়াডাঙ্গার পরিস্থিতিটা একটু জানতে চাই। চুয়াডাঙ্গার এখন গরমের তীব্রতা কেমন এবং সাধারণ মানুষ কি বলছে এগুলো নিয়ে? আপনাকে ধন্যবাদ। গত বছর 43.7 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ছিল। এবছরও 39 পার হয়ে গেছে। তো যখন বেলা 10টা বাজে তখন দেখা যায় যে আপনার এই তাপমাত্রা বেশি ধীরে বৃদ্ধি পায়। তাপমাত্রা বৃদ্ধি পায়, ফলে খেটে খাওয়া মানুষ যারা আছে তারা সকালে হয়তো 9টার দিকে কাজ শুরু করে, কিন্তু 10টা, 11টা, 12টার দিকে তারা আর মাঠে থাকতে পারে না। তাদের দেহে পানির শূন্যতা হয়। তারপরে যাদের শ্বাস প্রশ্বাসের সমস্যা আছে তারা এই শ্বাস প্রশ্বাসের কষ্টে ভোগে। তারপর যারা স্কুলগামী ছাত্রছাত্রী, বিশেষ করে প্রাইমারি স্কুল বা হাই স্কুল, এদেরও অনেক সমস্যা, রাস্তাঘাটে হাঁটা চলা। আর চুয়াডাঙ্গা একটা ছোট জেলা, এখানে অধিকাংশ সবই গ্রাম অঞ্চল। এখানে মাঠ, ফাঁকা মাঠ, কারণ আমরা এখানে নদী নালা কম, এখানে বনভূমি কম, যার কারণে এই ফাঁকা মাঠের ভিতর দিয়ে অটো অথবা রিক্সা অথবা বাসে মানুষকে আসতে হয়, যার কারণে মানুষ অনেক কষ্টে আছে। তো যেহেতু আমরা জানি যে জুন, জুলাই, আগস্ট এদিকেও এই তাপমাত্রা আরো উঠবে আর কি, 39 থেকে হয়তো 40, 41, 42, 43 এরকম তাপমাত্রা উঠবে। ফলে মানুষের দিন যাপন করা অনেক কষ্টের, মানুষ অনেক কষ্টের মধ্যে পড়বে আমার মনে হয় আর কি, গত বছরের হিসাবে। জি, ধন্যবাদ মোহাম্মদ ফারুক হোসেন। আমি রাজশাহীতে যাব। মোহাম্মদ তারেক আজিজ, শ্যামপুর আবহাওয়া পর্যবেক্ষণাগার সহকারী, আপনার কাছে জানতে চাই যে প্রতি বছর সাধারণ মানুষের যে মানে গরমের তীব্রতা বোঝার যে সক্ষমতা, সেখান থেকে সাধারণ মানুষের অভিযোগ যে প্রতি বছরই গরমের তীব্রতা বাড়ছে, এর পেছনের কারণটা যদি আপনি বলেন। আপনি ইতিমধ্যেই জেনে গেছেন যে রাজশাহী হচ্ছে তীব্র তাপদাহ প্রবণ এলাকা বা তাপদাহ প্রবণ এলাকা। এর কারণটা হচ্ছে রাজশাহী ভৌগোলিকভাবে উত্তরে হচ্ছে হিমালয় আর দক্ষিণে বঙ্গোপসাগর। আর এর কারণে একদিকে যেমন ঠান্ডা প্রবাহ এসে এইদিকে বায়ুকে ঠান্ডা করছে, আবার অন্যদিকে আরেকটা দিল্লি থেকে গরম বায়ু এসে এই অঞ্চলটাকে ঠিক একই রকম ভাবে মাঝামাঝি একটা জায়গায় রেখে দেওয়ার একটা মানে প্রবণতা তৈরি হচ্ছে। এই বায়ুমণ্ডলটা ঠিক একই রকম ভাবে যে কমে যাবে, ঠিক এটা হচ্ছে না। অর্থাৎ ঠান্ডা এবং গরমের মাঝামাঝি সবসময় থেকে যাচ্ছে। আর সবচেয়ে যেটা বড় কারণ উল্লেখযোগ্য, সেটা হচ্ছে ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত বা এপ্রিলের মাঝামাঝি আকাশে যে মেঘমালা থাকে সেটার পরিমাণ খুবই কম থাকে, যার কারণে এখন এই যে
বৈশাখী সময়ে খারাপভাবে সূর্যকিরণ দিচ্ছে। এই খারাপভাবে সূর্যকিরণের কারণে প্রচন্ড তাপ আপনারা পেয়ে যাচ্ছেন এখন। আর এই কিছুদিন পরে যখন আকাশে মেঘ চলে আসে তখন সেইটা আবার সূর্যকিরণটাকে বাধাপ্রাপ্ত করছে। তখন একটা ভ্যাপসা গরম বা প্রচন্ড ঘাম আমাদের প্রবণতা হয় বা সবাই ঘেমে যায় প্রচন্ড বেশি। আর আরেকটা যেটা হয় সেটা হচ্ছে আপনার আর্দ্রতা, আমরা যেটাকে হিউমিডিটি বলছি, এই আর্দ্রতাটা অনেক কম এই সময়ে। এই বায়ুর আর্দ্রতা কমের কারণে আমাদের এই গরমের প্রবণতাটা আরো বেড়ে যাচ্ছে। এই দুটো বিষয় খুবই গুরুত্বপূর্ণ। আর আমাদের এই অঞ্চলে দিল্লি থেকে যেটা হয় অর্থাৎ তাপ সবসময় উচ্চ অঞ্চল থেকে নিম্ন অঞ্চলের দিকে যাবে, এটাই স্বাভাবিক। তো হয় যে দিল্লি যে অতি উচ্চ তাপটা আমাদের এই অঞ্চল দিকে চলে আসছে, ফলে আমরা মাঝামাঝি একটা পর্যায়ে চলে আসছি। ফলে এই তাপটা কোনোভাবেই খুবই যে কমে যাবে তা হচ্ছে না, আবার অতিরিক্ত বেড়ে যাবে তা হবে না। এবং দেখা যায় যে গত বছরে আমরা, এবং এর আগেও আপনারা জেনেছেন যে রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা 45.1 ডিগ্রি সেলসিয়াস ছিল 1972 সালে। কিন্তু আবার তাপমাত্রা কমেও যায়, যেমন 3.4 ডিগ্রি সেলসিয়াস ছিল হচ্ছে 2017-এ। তো দেখা যায় যে এরকম দুটোই প্রবণতা আছে, কমেও যায় আবার খুবই কম। যেমন তেঁতুলিয়ার কথা আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের একটা রেকর্ডকৃত তাপমাত্রা 2.6 ডিগ্রি সেলসিয়াস, এটা 2018-এ হয়েছে। একদিকে যেমন হঠাৎ করে টেম্পারেচার একটা অতিরিক্ত তাপমাত্রা পাচ্ছেন, আবার কমেও যাচ্ছে, দুটোই প্রবণতা হচ্ছে। কারণ তেঁতুলিয়াটা একেবারে হিমালয়ের খুবই কাছাকাছি অঞ্চল। আর এটা হয়, এবং এই দুটোর মাঝামাঝি এই রাজশাহী এবং খুলনা এবং রংপুরের বেশ কিছু অঞ্চল বা যশোরের কিছু অঞ্চলে এই প্রবণতাটা দেখা দেয়। আর আমাদের ভৌগোলিকভাবে আরেকটা ব্যাপার যে কর্কটক্রান্তি রেখা যেটা, সেটা এই আপনাদের চুয়াডাঙ্গা দিয়ে এসছে, এটাও আরেকটা কারণ। তো এই কারণে আমরা সর্বোপরি যে ওয়েদারটা হচ্ছে, এইটা একরকমের একটা সমভাবপূর্ণ অবস্থায় থাকছে। এটা হঠাৎ করেই খুবই কমে যাচ্ছে না। যেমন ধরুন বৃষ্টিপাতের ক্ষেত্রেও তাই হচ্ছে যে আমাদের গত বছরে 2024-এ বৃষ্টিপাত হয়েছে প্রায় 4 ফিগারের, অর্থাৎ 1393.4 মিলিমিটার। এটা নাম্বার অফ রেনি ডেজ ছিল 98 ডেজ। এটা মোটামুটি 4 ফিগারেই থাকে প্রায় 10 বছর থেকে। কিন্তু কখনো হচ্ছে কোনো একটা দিনে ভারী বর্ষণ হচ্ছে, কখনো একটু কমে যায়, এটাও একটা কারণ হয়। তো আবার প্রবণতাগুলো হয় কি যে রাজশাহীতে বৃষ্টি হলেই যে তাপমাত্রা কমে যাবে এমন হয় না, আবার হচ্ছে না। হ্যাঁ, তাপমাত্রা অনেক সময় কমছে না বৃষ্টি হবার পরেও। জি হ্যাঁ, বৃষ্টি হওয়ার পরও কমছে না। এবং এগুলো ভৌগোলিক কারণে এই সব ফলমূলের যে পরিপক্কতা, এগুলো এই টেম্পারেচারটার উপর ডিপেন্ড করে। ওই টেম্পারেচার না পেলে এরা ফলের পরিপক্কতা বাড়বে না বা পেকে যাবে না। এখন যে পূর্বাভাসটা আছে মোহাম্মদ তারেক আজিজ, এখন যে পূর্বাভাসটা আমরা পেয়েছি যে তীব্র তাপপ্রবাহের কবলে দেশ পড়বে এবং সেটা অতি তীব্রও হতে পারে কোথাও কোথাও, সেই ক্ষেত্রে ফল ফসলের কি ধরনের ক্ষতির শঙ্কা আছে এটা যদি একটু বলেন। ফসলের ক্ষতি আমাদের এই অঞ্চলগুলোতে হয় কি যে বরেন্দ্র অঞ্চল, আর সেইটা তো অ্যাকচুয়ালি বরেন্দ্র অঞ্চল। এখানে এখন তো কৃষকরা অনেক সচেতন, আগের চাইতে এখন ডিপ টিউবওয়েলের সংখ্যাটা বেড়েছে কিছুটা। পরিমাণটা এত ক্ষয়ক্ষতি হবে না, কমে এসছে অনেকটাই বলতে পারি আমরা। অর্থাৎ আপনি বৃষ্টিপাত যদি ডিপ টিউবওয়েলের সংখ্যা যেরকম বেড়েছে ওরকম পানির স্তরও কিন্তু নেমে যাচ্ছে, এটাও একটা আশঙ্কার বিষয়। আবার এই অঞ্চলে জি জি এটা একটা কারণ হচ্ছে পদ্মায় আমাদের বেসিনটা নেই। পদ্মা নদীর যে পাদমা রিভারের যে বেসিনটা, এই বেসিনটা তো আমাদের নেই। জি জি ফারাক্কার কারণে আমাদের পুরো পদ্মা নদী একদম ড্রাই হয়ে থাকে। আর এই টেম্পারেচারের কারণে প্রচুর পরিমাণে এই স্যান্ডগুলো টেম্পারেচার নিয়ে নিচ্ছে, আরো টেম্পারেচার বাড়াই দিচ্ছে, অর্থাৎ এই সিটিতে আরো তাপমাত্রাকে বাড়াই দেওয়া হচ্ছে। এটা আরেকটা কারণ। এবং আগের চাইতে বিগত 10 বছরে যে পরিমাণ পুকুর বা আরো কিছু জলাধার ছিল সেগুলো কমে গেছে অনেকটাই। গাছপালার পরিমাণও যে পরিমাণ থাকার কথা ছিল, যেগুলো অক্সিজেন নির্গমনকারী গাছ, সেই পরিমাণ গাছের সংখ্যাও কিন্তু কমে গেছে, এটাও আরেকটি কারণ। জি জি ধন্যবাদ মোহাম্মদ তারেক আজিজ। আমরা একটা বিরতি নিয়ে বাকি আলোচনা করতে চাই। মানচিত্র একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন, দেখছেন মানচিত্র। আজ আলোচনা করছি পূর্বাভাস, তীব্র তাপপ্রবাহের কবলে দেশ, এই প্রসঙ্গ নিয়ে আলোচনায় যুক্ত আছেন চুয়াডাঙ্গা থেকে চুয়াডাঙ্গা সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ফারুক হোসেন এবং রাজশাহী থেকে রাজশাহী শ্যামপুরের আবহাওয়া পর্যবেক্ষণাগার সহকারী মোহাম্মদ তারেক আজিজ।
আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি মানচিত্রে। চুয়াডাঙ্গায় যেতে চাই মোহাম্মদ ফারুক হোসেন, আপনার কাছে যেটা জানতে চাই, প্রথমে যে গ্রামে তো তুলনামূলক গাছপালা বেশি, সেক্ষেত্রে শহর ও গ্রামের তীব্রতা মানে গরমের যে তীব্রতা সেটার পার্থক্য পাওয়া যায় কিনা, এটা একটা প্রশ্ন। আর হচ্ছে গরমের এই তীব্রতা কমাতে স্বল্প বা দীর্ঘমেয়াদে কী ধরনের পরামর্শ দিবেন আপনি, কিভাবে কমানো যেতে পারে, করণীয় কি? ধন্যবাদ আপনাকে। আসলে পার্থক্যটা আমি একটু বলতে চাই যে গ্রামে যেহেতু গাছ আছে ঠিকই, কিন্তু চুয়াডাঙ্গা এলাকায় গাছপালা কম, কারণ চুয়াডাঙ্গাটা সমতল ভূমি। এখানে বেশিরভাগে কৃষকরা অনেক আগে গাছপালা একটু বেশি ছিল, কিন্তু অনেকেই হয়তো সেগুলো কেটে ফেলেছে। তো এখানে মেনলি কৃষকরা তার আবাদ চেঞ্জ করে ফেলেছে। আগে যেমন হয়তো ধানের উপরে নির্ভরশীল ছিল, পাটের উপরে, এখন তারা কিন্তু ভুট্টা লাগায়, কারণ ভুট্টা হচ্ছে C4 উদ্ভিদ, এরা সবসময় এই বেশি তাপমাত্রা সহ্য করতে পারে। তাছাড়া ধান আছে, পানের এখানে ব্যাপক ক্ষতি হয়। তবে গ্রামে এই জন্য তাপমাত্রা পার্থক্য যে আসলে আমরা চুয়াডাঙ্গাটা এটা শুষ্ক বাতাসের প্রবেশদ্বার বলা হয়, কারণ যে কর্কটক্রান্তি রেখা যেটা চুয়াডাঙ্গার উপর দিয়ে চলে গেছে, বিশেষ করে গুজরাট, বিহার, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এই এলাকা দিয়ে বাতাসটা যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া এই এলাকা দিয়ে প্রবেশ করে। তো যেহেতু এটা প্রবেশদ্বার, এই জন্য প্রবেশদ্বারে যারাই থাকুক না কেন, সেটা শহর হোক আর গ্রাম হোক, তারা ওই শুষ্ক বাতাসের আধিক্যটা পাবে। আর এখানে যে কর্কটক্রান্তি রেখা আছে, সেই রেখার থেকে 90 ডিগ্রি কোণে এই সমতল ভূমির উপরে আলো প্রদান করে, যার কারণে তাপমাত্রা গ্রামেও যেমন শহরেও তেমন। তবে আর একটা যে জিনিস যেটা আপনি বলেছেন, এটা কোনো পরিকল্পনা করা যায় কিনা, আসলে যে সমস্ত আগে খাল বিলগুলো ছিল, যেগুলো পানির হচ্ছে যে রিজার্ভ করে রাখা হতো, সেগুলো সব ভরাট হয়ে গেছে, যার কারণে ওগুলো আবার খাল পুনরায় খনন করতে হবে, পানি জলাধার নির্মাণ করতে হবে, পানি ধরে রাখার ব্যবস্থা করতে হবে। আর এখানে এতই তাপমাত্রা থাকে যে জলাধার নির্মাণ না করলে কৃষকদের, যেমন এখন ইরি ধান যেটাকে আমরা বোরো ধান বলি, এই বোরো ধানে হয়তো সকালবেলা পানি দিচ্ছে, দুপুরে পানি নাই, অর্থাৎ পানির লেয়ার অনেক নিচে নেমে যাচ্ছে। তো এখানে যদি স্থায়ী জলাধার নির্মাণ করা যায়, তাহলে হয়তো অনেক এই এলাকাটাকে শুষ্কতার হাত থেকে বাঁচানো যাবে। তারপরে আপনি আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে আমাদের দেশ অনেক ছোট, বিশেষ করে খুলনা, চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, গাজীপুর এলাকায় বনভূমি, কিন্তু চুয়াডাঙ্গা, যশোর, মেহেরপুর, কুষ্টিয়া এলাকায় কিন্তু কোনো বনভূমি নাই। এলাকা সব সমতল ভূমি, মানুষ সব কৃষিকাজের উপরে নির্ভরশীল, যার কারণে আপনার এই এলাকায় নতুন করে আপনার বনভূমি, বিশেষ করে রাস্তার দুই ধার দিয়ে গাছপালা লাগানো যেতে পারে। তাছাড়া আলাদা তো পতিত জমি নাই। বিস্তারিতই বলেছেন, ধন্যবাদ আপনাকে। আমি তো রাজশাহীতে যেতে চাই, আমার হাতে সময় খুব কম। মোহাম্মদ তারেক আজিজ, আপনার কাছে জানতে চাইবো যে গরমের তীব্রতা কমানোর জন্য স্বল্প দীর্ঘমেয়াদে কি কি করা যেতে পারে? ধন্যবাদ আপনাকে। প্রথমত আমাদের নদীর বেসিন ঠিক হলে খুব ভালো হয়ে যায়, এটা যদিও এটা অনেক বড় ব্যাপার আমাদের জন্য। আর একটা হচ্ছে যে গাছগুলো অক্সিজেন নির্গমনকারী, যেমন একটা বড় গাছ 4 জন মানুষের অক্সিজেন দিতে পারে। গোটা পৃথিবীতে যে গাছগুলো লাগানো হচ্ছে সেখানে অক্সিজেন নির্গমনকারী গাছের, যেমন নিম গাছ। এরপরে আরেকটা খুব ক্রুইসাল ওয়েদারের জন্য, যেমন থান্ডারিং, যেটা আপনার বজ্রপাত অনেকে মারা যাচ্ছে, আপনারা প্রায় এরকম নিউজ করে থাকেন। এটার জন্য তাল গাছ, যেটা খুব আমাদের দেশে প্রায় মোটামুটি 30 থেকে 40 লক্ষ তাল গাছ হলে আমাদের দেশে একটা খুব ভালো মানের ওয়েদার একটা বিরাজ করতে পারে, এবং এইটা আমাদের জন্য অনেক ভালো। মানে যদি এরকম তাল গাছগুলো দেশীয় পদ্ধতিতে আমরা এই অঞ্চলে আছে অনেক ক্ষেত্রে যদি আমরা দিই, তাহলে আমাদের জন্য এরকম যারা থান্ডারিংয়ে বজ্রপাতে মারা যাচ্ছেন তারা অনেকটাই রক্ষা পাবেন বলে আমরা মানে আশা করছি। আর গাছপালার ক্ষেত্রে যেটা হয় যে শহরে উন্নয়ন কর্মকাণ্ড বা উন্নয়ন প্রকল্পগুলোর জন্য কিছু বড় বড় গাছ কখনো কখনো হয়তো কাটা হয়েছে, এগুলোতে হয়তো আমাদের নাম্বার অফ যে অক্সিজেনটা বায়ুমণ্ডলে এটা হয়তো কমে গেছে, এটা একটা ব্যাপার। এবং আমাদের এই শহরে প্রত্যেকটা ক্ষেত্রে যেটা হয় যে আমরা যে গাছগুলো নতুন করে লাগাচ্ছি সেটা হচ্ছে বড় গাছগুলোর চাহিদাটাকে পূরণ করতে পারছে না, সময় লাগছে। এটাও একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার।
তাই জি। বড় গাছগুলো রক্ষা করা এটা আমাদের জন্য এখন খুব বড় দায়িত্ব, এটা একটা খুব প্রয়োজন আমাদের জন্য। জি, অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ তারেক আজিজ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ মোহাম্মদ ফারুক হোসেন। এই ছিল আজকের মানচিত্র। আগামীকাল অন্য কোনো বিষয়, অন্য কোনো এলাকার অতিথিদের নিয়ে হাজির হব।